নবম শতকের মধ্যের দিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের সিংহাসনে বসেন মাইকেল দ্য থার্ড। ততদিনে আশেপাশের অনেক মানুষের বিশ্বাসঘাতকতায় তিনি তার মা, প্রেমিকা সহ অনেককে হারিয়ে ফেলেছিলেন। মাইকেল জানতেন যে এই মুহূর্তে সিংহাসনে টিকে থাকার জন্য তার একজন বিশ্বস্ত বন্ধু দরকার। তিনি বেছে নিলেন তার বন্ধু ব্যাসিলিয়াসকে, যাকে মোটামুটি শূন্য থেকে গড়ে তুলেছিলেন তিনি। ব্যাসিলিয়াসের রাজনীতি সম্বন্ধে জ্ঞান গরিমা বেশি না থাকলেও মাইকেলের সহায়তায় তিনি রাজদরবারে চেম্বারলেইন এবং চিফ কাউন্সিলরের পদটা পেয়ে যান। কিন্তু আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ব্যাসিলিয়াস হঠাৎ এত কিছু একসঙ্গে পেয়ে হয়ে ওঠেন লোভী এবং ক্ষমতাপ্রিয়। মাইকেল তার মন জোগাতে তার স্যালারি দ্বিগুণ, এমনকি 3 গুণ করে বসেন। নিজের উপপত্নীর সাথে তার বিয়েটা পর্যন্ত দেন। কিন্তু ক্ষমতালোভী ব্যাসিলিয়াস নানা রকম ফন্দি ফিকির করে সেনা প্রধানের পদটা দখল করেন। এত বেশি সম্পদ আহরণ করে বসেন যে মাইকেলের থেকে তার সম্পদের পরিমাণ বেশি হয়ে যায়। রাজকোষের খারাপ অবস্থা দেখে মাইকেল ব্যাসিলিয়াসের ধার দেওয়া অর্থ ফেরত চান, কিন্তু ব্যাসিলিয়াস তা অস্বীকার করেন এবং সুযোগ পেয়ে একদিন সম্রাট মাইকেল দ্য থার্ডকে হত্যা করে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন। বাইজেন্টাইনদের মতো প্রতিহিংসা এবং প্রতারণার সাম্রাজ্য ছিল চাইনিজদের হান ডাইনেস্টিতেও। ক্ষমতায় আসার পর জেনারেল চাও কোয়াং ইন বুঝতে পেরেছিলেন তাকে ঘিরে রেখেছে একদল বন্ধুরূপী নেকড়ে, যারা আছে মোক্ষম সুযোগের অপেক্ষায়। তাই ইম্পেরর সাং হবার পর জেনারেল চাও কোয়াং ইন প্রথমেই তার সবচেয়ে ক্ষমতাবান সেনাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্পদের ব্যবস্থাও করে দেন। আর এভাবেই তিনি তার তথাকথিত বন্ধুদেরকে অভিনয় মঞ্চ থেকে সরিয়ে ফেলেন। তার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকা দক্ষিণ হানের কিং লিউকে ইম্পেরর সাং সাদরে ডেকে ইম্পেরিয়াল কোর্টে একটা র্যাঙ্ক দিয়ে দেন। বহুদিনের শত্রু কিং লিউকে এভাবে বন্ধুতে রূপান্তর করেন ইম্পেরর সাং। চাইনিজ একটা প্রবাদে একজন বন্ধুকে বন্য পশুর চোয়াল বা দাঁতের সাথে তুলনা করা হয়। এর ভেতরে আপনার আপাত দৃষ্টিতে নিরাপদ অনুভূত হলেও পরক্ষণে এই চোয়াল আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। ওদিকে যারা আপনার শত্রু, তারা সবসময় আপনাকে ভুল প্রমাণ করতে চায়। তাই আপনি যদি তাদের থেকে সাহায্য চান, তারা সাহায্য করে আপনার কাছে এটা প্রমাণ করতে চায় যে আপনি যে তাদের খারাপ ভাবেন, এটা একটা ভুল ধারণা। রবার্ট গ্রিনের লেখা 48 লস অফ পাওয়ার বইটিতে 48টি নিয়মের কথা বলা আছে, যা মেনে চললে আপনি ক্ষমতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারবেন। তার দ্বিতীয় লটে ছিল নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন হাউ টু ইউজ এনিমিস। অর্থাৎ নিজের বন্ধুদেরকে অন্ধবিশ্বাস করা বন্ধ করুন এবং কাজে লাগাতে শিখুন নিজের শত্রুকে। ঘটনা দুটি মনোযোগ দিয়ে শুনলেই আপনার বুঝে ফেলার কথা কেন মাইকেল দ্য থার্ড নিজের বিশ্বস্ত বন্ধুকে অন্ধবিশ্বাস করে খুন হয়েছিলেন তার হাতেই। অন্যদিকে নিজের শত্রুদেরকে বন্ধু বানিয়ে ক্ষমতায় স্থায়িত্ব নিশ্চিত করেছিলেন ইম্পেরর সাং। ইতিহাস ঘাঁটতে গেলে এমন হাজারো ঘটনা দেখা যায়। আর এই কারণেই তো বলা হয়, দ্য স্যাডেস্ট থিং অ্যাবাউট বিট্রিয়াল ইজ দ্যাট ইট নেভার কামস ফ্রম ইউর এনিমিস, ইট কামস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড লাভড ওয়ান্স। আপনার বন্ধুরা আপনার একটা সামান্য কৌতুকে হাসিতে ফেটে পড়ে, তাই তাদের চোখে আপনি একজন নির্ভুল মানুষ, কিন্তু তারা ঠিকই জানে আপনার দুর্বলতা কোথায়। আর এ কারণে বন্ধুরা হয়ে উঠতে পারে শত্রুর থেকেও ভয়ঙ্কর। কর্মক্ষেত্রে তাই বন্ধুত্বের মার প্যাচে পড়ে যাওয়ার আশঙ্কাই বেশি থাকে যদি আপনার সত্যিই কোনো শত্রু না থাকে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 1971 সালে চলতে থাকা ভিয়েতনাম যুদ্ধে অপহরণের শিকার হতে ধরেছিলেন কিছু যুদ্ধ পরিপন্থী কিডন্যাপারের হাতে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাদেরকে শাস্তির আওতায় না এনে কিসিঞ্জার তাদের সাথে গোপনে বৈঠক করেন এবং তাদেরকে আশ্বাস দেন যে 1972 সালের মাঝামাঝি সময়ের মধ্যে ভিয়েতনাম থেকে তিনি তার সৈন্য অপসারণ করবেন। এভাবেই কিডন্যাপার গ্রুপের সাথে কিসিঞ্জারের দারুণ সম্পর্ক গড়ে ওঠে। কিসিঞ্জারের কলিগরাই তো বলতেন কিসিঞ্জার নাকি বন্ধুদের থেকে শত্রুদের সাথেই বেশি কমফোর্টেবল। শত্রু না থাকলে আমরা ঝিমিয়ে পড়ি, নিজের দুর্বলতা বুঝতে পারি না এবং মাঝে মধ্যেই নিজেদের উদ্দেশ্য সাধনে খেই হারিয়ে ফেলি। অর্থাৎ আপনার শত্রু না থাকলে আপনি মানুষ হিসেবে গ্রো করতে পারেন না। তো একটা প্রশ্ন জাগতে পারে, আদতেই যদি আমার কোনো শত্রু না থাকে? সেই ক্ষেত্রে অকপটে জবাব দিয়েছেন বইটির লেখক রবার্ট গ্রিন। তিনি বলেছেন শত্রু তৈরি করে নিতে। উদাহরণস্বরূপ তিনি বলেছেন মাও সেতুংয়ের কথা। 1937 সালে মাওয়ের কমিউনিস্ট পার্টির সাথে যুদ্ধ চলছিল ন্যাশনালিস্টদের। এ সময় জাপান চীন আক্রমণ করে। কমিউনিস্ট লিডাররা সবাই মাওকে বলেন জাপানিজদের সাথে যুদ্ধে না জড়িয়ে এই দায়িত্ব ন্যাশনালিস্টদের হাতে ছেড়ে দিতে। কিন্তু মাও সেতুং জানতেন জাপানিজরা কোনোদিনই চীনের মতো এত বড় ভূখণ্ড দখলে রেখে রাজত্ব টিকিয়ে রাখতে পারবে না। তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের কমিউনিস্ট দলকে লেলিয়ে দেন জাপানিজদের আক্রমণের জবাব দিতে। এতে সাধারণ জনগণ মাওয়ের কমিউনিস্ট পার্টির ডেডিকেশন দেখে অনুপ্রাণিত হয় আর জাপানিজদের মতো আধুনিক এক সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে নিজেদেরকে ঝালিয়ে নেয় কমিউনিস্টরা। ফলস্বরূপ জাপান পরাস্ত হয় আর যুদ্ধে অংশ না নিয়ে অনেকদিন অনুশীলনের বাইরে থাকা ন্যাশনালিস্টদের সহজেই কাবু করে ফেলে মাওয়ের কমিউনিস্ট পার্টি। এক জাপানিজ পর্যটক একবার চীন ভ্রমণে গিয়ে মাওয়ের কাছে ক্ষমা চান জাপানিজদের 1937 সালের আক্রমণের জন্য। মুচকি হেসে মাও বলেন, আমার তো উচিত আপনাদেরকেই ধন্যবাদ দেয়া। পুরো ব্যাপারটা ভালো মতো খেয়াল করুন। প্রথমে মাও কিন্তু জাপানিজদেরকে আক্রমণের সিদ্ধান্তের মাধ্যমে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে সবার সামনে তুলে ধরেন এবং সবাইকে জানান দেন চীনের নিরাপত্তা নিয়ে কমিউনিস্টদের মাথা ব্যথা সবচেয়ে বেশি। আর এভাবেই জাপানিজদেরকে নিনজা টেকনিকে নিজেদের শত্রু বানিয়ে ঘরের শত্রু ন্যাশনালিস্টদের ক্ষমতায় যাবার পথ রুখে দেন মাও।
সুতরাং সত্যিই যদি কাউকে শত্রু বানাতে চান তাহলে আগে হিসাব নিকাশ করে দেখবেন তাকে হারাতে পারবেন কিনা। যদি বুঝতে পারেন এই শত্রুকে হারানোর সামর্থ্য আপনার নেই, তাহলে শত্রু বানানোর কোনো দরকারও নেই। তবে শত্রুকে বশীভূত করার প্রয়াসও আপনার মাঝে থাকতে হবে, জানতে হবে কিভাবে তাদেরকে কাজে লাগাতে হয়। নেপোলিয়নের ফরেন মিনিস্টার তালেরন যখন বুঝতে পেরেছিলেন যে নেপোলিয়নের ফরেন পলিসি ত্রুটিপূর্ণ, তখন তিনি নেপোলিয়নকে সতর্ক করেন। এতে কাজ না হয় তালেরন নতুন কৌশল অবলম্বন করেন। সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রে তিনি নিযুক্ত করেন সিক্রেট পুলিশের হেড জোসেফ ফাউচকে। জোসেফ ফাউচ ছিলেন তালেরনের একজন একনিষ্ঠ শত্রু, কিন্তু তারা দুজনে একসঙ্গে উপলব্ধি করে ফেলেছিলেন যে তাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তারা এমন কিছু হাসিল করতে পারবেন যা তারা অনেকদিন ধরে চেয়ে আসছিলেন। যদিও প্রথম চেষ্টায় তাদের ষড়যন্ত্র বিফলে যায়, কিন্তু তারা জনমনে সম্রাট নেপোলিয়নের ব্যর্থতা আস্তে আস্তে তুলে ধরতে সমর্থ হন এবং শত্রুতা ভুলে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মাঝে। এটা দুর্ভাগ্যজনক যে বিশ্বাসঘাতকতা তারাই করে যাদের উপর বিশ্বাস রাখা হয়। নিশ্চয়ই আপনি আপনার শত্রুর উপর বিশ্বাস রাখেন না, তবে একবার যদি বন্ধুদেরকে বাজিয়ে দেখতে পারেন এবং শত্রুদেরকে কাছে টেনে নিয়ে নিজের কাজে লাগাতে পারেন, একদিন আপনি সত্যিই ক্ষমতার স্বর্ণশিখরে পৌঁছতে পারবেন। ভিডিও শেষ করছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কাহিনী দিয়ে। 1861 সালে শুরু হওয়া মার্কিন গৃহযুদ্ধের সময় এক বক্তৃতায় নিজ দলের বিরোধী সাউদানদের যথাযথ সম্মানের সহিত ফেলো হিউম্যান বিইং বলে আখ্যা দিয়েছিলেন লিঙ্কন। এক বৃদ্ধা মহিলা, যিনি ছিলেন লিঙ্কনের একজন ভালো সমর্থক, তিনি দাঁড়িয়ে প্রিয় নেতা লিঙ্কনকে বললেন, তোমার তো উচিত ওদেরকে ধ্বংস করে ফেলা। আব্রাহাম লিঙ্কন স্বমহিমায় জবাব দেন, ডু আই নট ডিস্ট্রয় মাই এনিমিস হোয়েন আই মেক দেম মাই ফ্রেন্ডস? সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই।